আমি শুধু চেয়েছি তোমায়। লিখেছেন সুরাইয়া রাফা। পর্ব সংখ্যা ৩। কি রে, এই সাত সকালে কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে? সকাল সকাল লং কুর্তি আর স্কার্ফটা গলায় পেঁচিয়ে ব্যাগ সমেত নিচে নেমে এসে ঘরের দুয়ারে বসে বসে ঈশানী যখন দক্ষ হাতে স্নিকার্সের ফিতেগুলো বাঁধছিল, তখনই পেছন থেকে কথা বলেন ওর মা, রোকেয়া প্রাচী। পেছনে না ঘুরে জুতোর ফিতে হাত চালাতে চালাতে শুকনো মুখে জবাব দিল ঈশানী, চিটাগং ফিরে যাচ্ছি। মেয়ের কথা শুনে রোকেয়া বেগম কিছুটা অধৈর্য কণ্ঠে বলে ওঠেন, এখনই যেতে হবে কেন? আমি ঘটকের সঙ্গে কথা বলেছি, উনি অন্যত্র ছেলে দেখছেন। তাছাড়া কাল বিয়ে ভেঙেছে। এই মুহূর্তে বাড়ি থেকে বের হলে মহল্লার মানুষই বা কি বলবে? মায়ের কথায় চড়াত করে আগুনের হলকার মতোই জ্বলে উঠল ঈশানীর শান্ত হয়ে থাকা মেজাজটা। ভেতরের সব রাগ ক্ষোভ যেন নিংড়ে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু ঈশানীর তো চেঁচামেচি পছন্দ না, তাই চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে কিছুটা সংবরণ করে পেছনে ঘুরে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আমার বিয়ে হোক কিংবা না হোক, মহল্লার মানুষ কোনো কালেই আড়ালে কথা বলা বন্ধ করবে না মা। কারণ এটাই তাদের স্বভাব। আর না তো আমার বিয়ে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে। যতদিন অবধি বিয়ে না হচ্ছে ততদিন দরকার পড়লে আমার এই মুখ দেখাবো না তোমাকে আমি। তবুও দয়া করে এবার একটু একটু স্বস্তি দাও আমাকে। এক নিঃশ্বাসে কথাগুলো উগরে দিয়ে ব্যাগ সমেত গটগটিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় ঈশানী। ওদিকে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে ক্ষুব্ধ স্বরে হাঁক পেরে ওঠেন রোকেয়া, মুখে মুখে তর্ক করছিস? মায়ের মুখে মুখে? আমিও দেখবো তোর দৌড় কত দূর। বিয়ে আমি তোকে দিয়েই ছাড়বো। রেগে বেগে কথা শেষ করে তপ্তশ্বাস ফেললেন রোকেয়া। ওদিকে লাঠিভর করে ঈশানীর নানি এগিয়ে এসে মেয়েকে ধমকের সুরে বলে ওঠেন, আহা, যাইতে যাইতে তো মাইয়াটার মন ভালো নাই। সবকিছু বাইন্ধা রাখা যায়? বাইন্ধা রাখতে গেলে পাখি আরো তাড়াতাড়ি ফুরুত হইয়া যায়, জানোস না হেইরা? রোকেয়া প্রাচীর দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করে ক্লান্ত স্বরে বলে ওঠেন, তুমি কি জানো না এই বাড়িটা যে ঈশানীর নামে? আমি যদি আমার পছন্দ মতো ছেলের হাতে ওকে তুলে দিতে না পারি তাহলে তো সর্বনাশ মা। ও যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করে তাহলে তো বিয়ের কদিন পরেই ওরা আমাদের এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তখন আমার আর উষার কি হবে বলো তো? মেয়ের কথা বিরক্তি প্রকাশ করলো ঈশানীর নানি। কপালের ভাঁজে কি তিনি পুনরায় লাঠি ভর করে ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, আমার ইস্যু মোটেই এমন মাইয়া না। চুপ কর তুই। মায়ের কথার বিপরীতে আর মুখ খুলল না রোকেয়া, শুধু বুক চিরে বের করে দিল এক ভারী দীর্ঘশ্বাস। গত দুদিন ধরে ভারী বর্ষণে তলিয়ে আছে রাস্তাঘাট। শহরের অলিগলিতে যানজটের বেহাল দশা। পুরো শহর ডুবে আছে প্রায় মিটার খানেক বদ্ধ পানির নিচে। সেই কর্দমাক্ত নোংরা পানি পেরিয়ে লোক সমাগম নিদারুণ ছুটে চলেছে আপন কর্মস্থলের উদ্দেশ্যে। ঈশানীর অবশ্য এই নোংরা পানি পেরিয়ে আপাতত ক্যাফেতে ছুটতে হচ্ছে না, কারণ জয় আন্টি শর্তানুসারে আগামী এক সপ্তাহ বিনা কৈফিয়তে ছুটি কাটাবে ঈশানী। তাই বাড়ি থেকে ফিরে এসে এই ছোট্ট সিঙ্গেল ফ্ল্যাটটাতেই ঘুমিয়ে ঘুমিয়ে দিনরাত অতিবাহিত করছে ঈশানী। ঈশানীর মতো একা থাকা বড্ড সুখের। তাই সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থেকেও মন ফুরফুরে হয়ে আছে মেয়েটার। তবে আশেপাশে নিঝুম থাকলে অন্য কথা। নিঝুম ওর স্বস্তি, আরো সহজ ভাষায় বলতে গেলে কমফোর্ট জোন। মাস ছয়েক আগে যখন শান্ত নিরিবিলি ঈশানী এই বাসাতেই সাবলেট উঠেছিল, তখনই ওর পরিচয় হয়েছিল একটা প্রাণবন্ত হাসিখুশি শ্যামাবতীর সাথে। সেই চঞ্চলা উচ্ছ্বাসিত মেয়েটাই ধীরে ধীরে সময়ের পরিক্রমায় ঘরকুনো বন্ধুহীন ঈশানীর সবচেয়ে কাছের মানুষ হলো। বন্ধু হলো দুটোতেই পরিণত হয়েছে। বন্ধু বলো, কাছের মানুষ বলো, বন্ধু বলো, দুটোতেই পরিণত হয়েছে। ভর সন্ধ্যা বেলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশানী যখন এক মনে হিজিবিজি ভাবছিল, ঠিক তখনই বাইরের দরজায় কড়া নাড়ার আওয়াজ শোনা গেল।
সাধারণত ভার্সিটি টিউশন শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় নিঝুমের, কিন্তু আজ সে ফিরল সন্ধ্যা বেলাতেই। ঈশানী গিয়ে তাড়াহুড়ো করে দরজা খুলে দিতেই নিঝুম একগাল হেসে উঠল। সারপ্রাইজ মাই লেডি। নিঝুমের সারপ্রাইজে উত্তেজিত হতে দেখা গেল না ঈশানীকে, বরং ওকে ভেতরে আসতে বলে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ঈশানী শুধালো, আজ এত তাড়াতাড়ি ফিরলি যে? নিঝুম ঢকঢক করে এক নিঃশ্বাসে পানিটুকু শেষ দিয়ে বলল, কারণ আছে। কি কারণ? নিঝুম চোখ বড় বড় করে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আজ টিউশনই করাই নাই, কারণ আজ হবে অনলি গার্লস নাইট। ওর কথার আগামাথা বুঝলো না ঈশানী। অগত্যা ঠোঁট উল্টিয়ে শুধালো, মানে হচ্ছে আমরা আজ সারা রাত কাঁথামুড়ি দিয়ে মুভি দেখব, বৃষ্টিবিলাস করব, তারপর ভোরবেলা ঘুমাতে যাব, কারণ কাল তো উইকএন্ড। ঈশানী ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম। এত বুঝলে হবে না, যা গিয়ে পপকর্ন ভেজে নিয়ে আয়, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। কথা শেষ করে দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায় নিঝুম, আর এদিকে ঈশানী ব্যস্ত হয়ে পড়ে একমাত্র বান্ধবীর আবদার মেটাতে। ঘরের দরজার জানালা পর্দা সব লাগিয়ে দিয়ে পুরো রুমটাকে থিয়েটার বানিয়ে ম্যাচিং করে পপকর্ন, ওভারসাইজ টি শার্ট, ম্যাচিং করে পকেমন ওভার সাইজ টি শার্ট, 3/4 লেগিংস আর চুলগুলো চূড়ো করে বেঁধে ঈশানী আর নিঝুম বসে পড়েছে ল্যাপটপের সামনে। ল্যাপটপের স্ক্রিনে টাইটানিক মুভি চলছে। এই মুভি দেখে দেখে বিরক্ত ঈশানী, তবুও দেখতে হয়, কারণ টাইটানিক নাকি নিঝুমের ফেভারিট মুভি। এই মুভি দেখে কত হাজারবার যে কেঁদেছে মেয়েটা, তার ইয়ত্তা নেই। ঈশানী ভেবে পায় না, এক মুভি দেখে মানুষের ঠিক কতবার কান্না পায়। মেয়েটাকে তো আর কম বুঝায়নি ও যে এই মুভির শুটিং সুইমিং পুলে করা হয়েছে। সত্যিকারের কেউ মরেনি, সবাই বেঁচে আছে ভাই, কিন্তু কে শোনে কার কথা? নিঝুম মেয়েটা সেই শেষ সিনের শেষ সিনে এসে কাঁদবেই কাঁদবে, কারণ ওর নাকি বিচ্ছেদ একদম সহ্য হয় না, মরে যেতে ইচ্ছে করে। বাস্তবে কখনো বিচ্ছেদের তিক্ততা অনুভব করলে এই মেয়ে যে আদতে কি করবে কে জানে। নিঝুমের কথা ভেবে কুল পায় না ঈশানী। ওদিকে নিঝুম পপকর্ন চিবোতে চিবোতে পর্দা চলতে থাকা জ্যাক আর রোজের কেমিস্ট্রি দেখিয়ে আফসোসের সুরে বলে উঠল, ইস, আমি যে কবে একটা প্রেম করব, আমার জীবনে কবে যে একটা জ্যাক আসবে। ঈশানী ঘাড় ঘুরিয়ে মৃদু হেসে বলল, ভার্সিটিতে পড়িস, ছেলেদের তো আর অভাব নেই, করলেই পারিস। নিঝুমের চোখ মুখ কুঁচকে মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলল, ধুর, বললেই কি আর প্রেম হয় নাকি? তাছাড়া আমি যে কেমন ছেলে চাই সেটা তো আমি নিজেই জানি না। কথা বলতে বলতে চট করে নিঝুম ঈশানীকে শুধালো, আচ্ছা ইস্যু, তুই কখনো প্রেমে পড়িসনি? ঈশানী এবার মুচকি হেসে আসন দিয়ে বসলো। তার অতঃপর ল্যাপটপের স্ক্রিনের দিকে নির্ভ্রম চোখে তাকিয়ে থেকে বলে উঠল, প্রেমে পড়তে হয় বলে পড়া প্রেমে পড়তে হয় বলে পড়া, সেরকম প্রেমে আমি কোনোদিনও পড়তে চাই না নিঝুম। আমি চাই আমার প্রেমে পড়াটা হোক ঘূর্ণিঝড়ের গতিপথের পাল্টে যাওয়ার মতোই হুট করে, যাকে এক দেখাতে আমার হৃদস্পন্দন গতি হারাবে, ভেতরের সুপ্ত অনুভূতিরা মাথাচাড়া দিয়ে একযোগে বিদ্রোহ করে উঠবে। প্রেমে পড়ার নিদারুণ যন্ত্রণায় নীল হয়ে উঠবে আমার হৃদয়। তাকে আমার মস্তিষ্কে নয়, বরং মানসপটে আটকাতে হবে। শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে, যাকে আমি শুধুমাত্র অন্তর দিয়ে অনুভব করতে পারবো, যাকে না দেখতে পেয়ে আমি পাগল পাড়া হয়ে যাব। আমার শরীর, মন, এমনকি সমগ্র অস্তিত্ব তাকে পাওয়ার জন্য আকস্মিক আন্দোলন করে উঠবে। ঠিক এমন ভাবেই প্রেমে পড়তে চাই, অস্তিত্ব নেই যাকে দেখে কিনা আমার হৃদয়ে এমন অনুভূতি ঝড় উঠবে। ঈশানীর প্রেমে পড়ার ব্যাখ্যা শুনে নিঝুম এদিকে ওদিক অপরাগ মাথা নাড়িয়ে আফসোসের স্বরে বলে উঠল, বুঝেছি, তুই নিজের মাঝে প্রেমের সুখ নয়, প্রেমের বিষ ধারণ করতে চাইছিস। এই জন্যই বলি ফ্যান্টাসি ফিকশনগুলো একটু একটু কম পড়। আজ বহুদিন বাদে নিঝুমের কথা শুনে হো হো করে ঘাড় কাঁপিয়ে হেসে উঠল ঈশানী, যেন নিঝুম মাত্রই আস্তে একটা জোকস শুনিয়েছে ওকে। প্রেমের বিষ সেটা আবার কি জিনিস? অথচ সময়ের ফানি জোকস শুনেও মেয়েটা কখনো এভাবে হাসে না।
সাইকোলজি বলে যখন কেউ অকারণে খুব হাসে তার মানে সে বড্ড একা, তার ভেতরটা অজস্র দুঃখে কলুষিত। সেই ভেবেই ঈশানীর হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে একটুখানি ব্যথাতুর হাসল নিঝুম। দুজনের গল্প আর আড্ডা বেশ অনেকটা সময় পার হয়ে যায়। তখনও মুভি চলছিল। নিঝুম শেষ সিনে নাক টেনে টেনে কেঁদে ভাসাচ্ছে, আর ঈশানী ওর দিকে টিস্যু এগিয়ে দিচ্ছে। ঠিক এমন সময় তার স্বরে ফোনটা বেজে ওঠে। ঈশানী, জিসান কল দিয়েছে। নিঝুম যেহেতু কান্নাকাটি করছে তাই একটু দূরে গিয়েই ফোনটা রিসিভ করলো ঈশানী। ফোন তুলে ওপাশ থেকে কথা শুরু করে জিসান। শান্ত স্বরে বলে ওঠে, কেমন আছিস ঈশা? ভালো, তুই? আস্তে করে জবাব দেয় ঈশানী। ভালো আছি। চিটাগং ফিরেছিস, তাও কাজে আসছিস না যে? আমি ছুটি নিয়েছি জিসান, আগামী 1 সপ্তাহ আসবো না। বাহ, দারুণ তো। চট করে মুখের ওপর কথাটা বলে ওঠে জিসান। জিসানকে অমন হুট করে খুশি হতে দেখে ঈশানী বলে ওঠে, দারুণ মানে? জিসান এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, শোন তাহলে, কাল তো ছুটির দিন, আর আমি একদিন বাড়িয়ে ছুটি নিয়েছি। আমাদের ভার্সিটি থেকে কাল সবাই খাগড়াছড়ি যাচ্ছে হাইকিংয়ে, তোকেও নিয়ে যাব সাথে। খাগড়াছড়ি নামটা শোনা মাত্রই অকস্মাৎ সেদিনের সেই কালো হুডি পরিহিত অপরিচিত লোকটার পিয়ার্সিং করা রিং বসানো শূন্য ডমিনেটিং ধূসর বাদামি চোখ জোড়া ভেসে উঠল ঈশানীর মান স্পটে, যে ওকে সেদিন অমন ঝড় বৃষ্টি রাতে একটা বড়সড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। যদিও বা লোকটার চোখ ছাড়া আর কিছুই দেখতে পায়নি ঈশানী, তবুও কোথাও যেন মনে হয়েছিল এই লোকটা দেখতে মারাত্মক সুদর্শন এবং স্টাইলিশ। যার সামান্য ভ্রুতে এমন সুন্দর স্টাইল করে রিং বসানো থাকতে পারে, সে নিশ্চয়ই অনেক বেশি রুচিশীল আর আধুনিক মন মানসিকতার। কিরে, কিছু বল। জিসানের রাশভারী আওয়াজে ধ্যান ভেঙে যায় ঈশানীর। কি থেকে কিসের ভাবনায় চলে গেল ও আশ্চর্য। অতঃপর নিজের ফোকাস ফিরিয়ে এনে স্পষ্ট আওয়াজে ঈশানী বলে, আমি কোথাও যাব না জিসান, তোরা যা। কেন যাবি না? ভয় পাচ্ছিস? কিসের ভয়? আশ্চর্য, এই যে বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় হাইকিং। ঈশানীর এবার বিরক্তি স্বরে বলল, না আমি ভয় পাচ্ছি না। তুই আমাকে যতটা ভীতু আর সহজ সরল ভাবিস আমি ততটাও ভীতু নই জিসান। তাহলে যাবি না কেন? আমার ভালো লাগছে না, তাই যাব না। জিসান দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানীকে মনানোর জন্য চেষ্টা করে সহজ গলায় বলল, একবার গিয়েই দেখ না। আই সয়ার, বর্ষাকালে পাহাড়ি সৌন্দর্যে পাগল হয়ে যাবি তুই। মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। বারবার মনে হবে এমন পরিবেশ উপভোগ করার জন্য হলেও আরো 100 বছর আয়ু বাড়ুক আমার। জিসানের মুখে এমন পাহাড়ি বর্ণনা শুনে ঈশানীর মনে কি একটু হাইকিং করার লোভ জাগেনি? জেগেছে তো, কিন্তু ওর সমস্যাটা অন্য জায়গায়। তাই এবার আর কপটতা নয়, বরং সরাসরি বলে দিল ঈশানী, দেখ জিসান, আমি জানি বর্ষাকালে পার কতটা সুন্দর হয়, কিন্তু তোর ভার্সিটির বন্ধু বান্ধবদের তো আর আমি চিনি না, তাই না? তাহলে ওদের সাথে কি করেই বা স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি, তুই বল। আর আমি যদি সবার সাথে মিশতেই না পারি তাহলে হাইকিং করার আনন্দটা আর পেলাম কই? জিসান তৎক্ষণাৎ ঈশানীকে আশ্বস্ত করে বলল, তোর কারো সাথে মিশতে হবে না ঈশানী, এমনকি মেশার চেষ্টাও করতে হবে না, আমি আছি তো। জিসানের কথায় চিরবিরিয়ে উঠল ঈশানী বলল, কতবার বলেছি আমার ক্ষেত্রে একদম নিজের গার্জিয়ানগিরি দেখাতে আসবি না তুই। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। ঈশানীর কথায় চোখ জোড়া বড় বড় করে গেল জিসানের। ও অবিশ্বাস্য স্বরে বলে ওঠে, তার মানে কি তুই যেতে রাজি হয়েছিস? মোটেই না, আমি তো শুধু তোকে বোঝালাম যে আমি ভীতু নই, চাইলেই যেখানে খুশি সেখানে যেতে পারি আমি। তাহলে চল আমাদের সাথে, তুই তোর মতো থাকবি, কেউ তোকে ডিস্টার্ব করবে না, আই প্রমিস। এত কথা ভালো লাগছে না আমার জিসান, যাবো না বলেছি তো। জিসান এবার কথার মাঝে একটুখানি কৌশল খাটালো, কারণ ও জানে ঈশানী আত্মবিশ্বাসী হতে চায়, তাই হুট করে বলে ওঠে, আমি তোকে ডেয়ার দিলাম ঈশা, তুই যদি এবার আমাদের সাথে না যাস তাহলে তুই সত্যি একটা ভীতুর ডিম। ঠিক এই কথাতেই কাজ হলো। জিসানের কথাটা বড্ড লাগলো ঈশানীর, তাই কিছুক্ষণ নীরব থেকে আচমকা ঈশানী বলে ওঠে, ডেয়ার অ্যাকসেপ্টেড। এবার খাগড়াছড়ি গিয়ে হাইকিং করে সবার আগে পাহাড়ে উঠে আমিও দেখিয়ে দেব তোকে যে আমি আদতে কতটা সাহসী। অবশ্য মুখে কথা বললেও ভেতরে ভেতর ঠিকই একঝাঁক জড়তা আর ভয় এসে ইতিমধ্যে খামচে ধরেছে ঈশানের কলিজাটা। কিন্তু ভয়কে তো জয় করতেই হবে। সাহসিকতার প্রশ্ন করে
বলে কথা, ঈশানীকে তো খাগড়াছড়ি যেতেই হবে এবার। পরের দিন যথাসময়ে চট্টগ্রামের বায়েজিদ বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় ওরা। জিসান ঈশানীকে ওর বাসার নিচে থেকে এগিয়ে নিয়ে তবেই এসেছে। পুরো একটা বাস ভর্তি মানুষ খাগড়াছড়ি যাচ্ছে ওরা। সেখানে ঈশানী একমাত্র মানুষ যে কিনা জিসান ছাড়া কাউকে আর চেনে না। কাউকে চেনার আগ্রহ অবশ্য ওর মাঝে নেই। ব্যাপারটা ভীষণ অসহিঞ্চু, তবুও খুব করে সবার মাঝে নিজের খাপ খাওয়ানোর নিদারুণ চেষ্টা চালাচ্ছে ঈশানী। আজ সকাল থেকে আবহাওয়াটা গুমোট হয়ে আছে। আকাশ ফুটো হয়ে ঝিরঝির করে ঝরে পড়ছে বারিধারা। তবে এই বৃষ্টি গায়ে লাগার মতো নয়, বরং ধূসর রাঙা এই শীতল আবহাওয়াটাই দারুণ উপভোগ্য। যেহেতু ওরা হাইকিংয়ে যাবে, তাই অতি ভোর বেলাতেই গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে দিয়েছে ওদের। বাস ছেড়ে দিতেই বাসের টিনটেড জানালা কিছু অংশ খুলে দেয় ঈশানী। সঙ্গে সঙ্গে মেঘ ভেজা এক নিদারুণ দমকা হাওয়া এসে আছড়ে পড়ে মুখমণ্ডলে, আর তৎক্ষণাৎ পরম আবেশে দু চোখ বন্ধ করে নেয় ঈশানী। অতঃপর ধীরে সুস্থে বুক ভরে বাতাস গ্রহণ করে। এই সজীব বাতাসটুকু বোধহয় ওর দরকার ছিল, তাই মনে মনে ওকে নিয়ে আসার জন্য জিসানের ওপর খুশিও হয় অনেকটা। ঈশানী যখন প্রকৃতির মাঝ থেকে স্নিগ্ধতা আহরণ করে নিজেকে নিজের বিনোদন দিচ্ছিল, ঠিক তখনই ওর পাশের সিটে এসে বসে পড়ল পাতলা সিমসাম গড়নের একটা সুন্দরী মেয়ে। কারো উপস্থিতি টের পেয়ে ঈশানী ঘুরে তাকাতেই মেয়েটা হাত বাড়িয়ে করমর্দন করার প্রয়াসে সম্মোহনী হাসি দিয়ে বলে ওঠে, হাই, আমি মৃণা, মানে মৃণালী। জিসান আমার ভালো বন্ধু, নাইস টু মিট ইউ। ঈশানীও সহসা হেসে হাত মেলালো মেয়েটার সঙ্গে, অতঃপর বলল, আমি ঈশানী, ঈশানী তুজ কর্নিয়া, নাইস টু মিট ইউ ছু। মেয়েটা কথা কথা এগোতে শুরু করে। এবার আগ বাড়িয়ে বলে, জানো আমরা এখানে বেশিরভাগই কাপল। ওই যে দেখছো ওটা আমার বয়ফ্রেন্ড। তুমি আর জিসানও নিশ্চয়ই। মৃণার ঘোরানো কথার মানে বুঝতে পেরে তৎক্ষণাৎ জবাব দিল ঈশানী, মোটেই না। জিসান আর আমি ভালো ফ্রেন্ড, সাথে কো ওয়ার্কার। কিন্তু এ কথা তোমাকে কে বলেছে? নিশ্চয়ই জিসান। কথা শেষ করে কয়েক সিট পেছনে বসে মোবাইলে গেম খেলতে থাকা জিসানের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে মৃণালী। জিসানের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী। মৃণা মেডা নিজের বোকামি কথা ভুল ধরতে পেরে ঈশানীকে বুঝিয়ে বলে, থাক ঈশানী, হয়তো জিসান এতগুলো কাপলের মাঝে নিজেকে আনকমফোর্টেবল ফিল করছিল, তাই ওভাবে বলেছে, তুমি কিছু মনে করো না। মৃণার কথায় জোরপূর্বক হাসলো ঈশানী। ঈশানী আর কিছু বলছে না দেখে মৃণা ওকে চেয়ার আপ করার জন্য পুনরায় বলে, দেখো বাইরের প্রকৃতি কি সুন্দর, বৃষ্টির পানিতে ভিজে গাছগাছালি সবুজ যেন তার চিরচিত্রে বেরিয়ে আসতে চাইছে। এবারের হাইকিং এর নিশ্চয়ই আমাদের জন্য নতুন এক অ্যাডভেঞ্চার কিছু অপেক্ষা করছে। আই এম সো এক্সাইটেড। উফ। মৃণার কথায় আবারও বিমর্ষ হয়ে যাওয়া মনটা ফট করে ফুরফুরে হয়ে যায় ঈশানীর। তৎক্ষণাৎ মৃণাকে এক টুকরো মৃদু হাসি উপহার দিয়ে চলন্ত প্রকৃতির দিকে গভীর চোখে তাকিয়ে বিড়বিড়ায় ও, তাই যেন হয়। সবুজ অভয়ারণ্য ঘেরা আকাশচুম্বী পাহাড়গুলো যেন একটির সঙ্গে অন্যটি গা ঘেঁষে দাঁড়িয়ে দিনের পর দিন স্ব-উদ্যোগে রক্ষা করে যাচ্ছে এই পর্যটকদের প্রাণকেন্দ্র খাগড়াছড়িকে। তার ওপর আবার যোগ হয়েছে মনসুন ওয়েদার। বর্ষাকালের বরাবরই প্রাণ ফিরে পায় প্রকৃতি। নতুন রূপে সজ্জিত হয় পার্বত্য এই অঞ্চল। সেই ভোর রাত থেকে শুরু হয়েছে ঝিরঝির বৃষ্টি, এখনো বহমান। খানিক বাদে বাদে মেঘ ভেজা দমকা বাতাসে শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। ঠান্ডাও লাগছে বেশ। পাহাড়ি জনপদ ঢাকা পড়েছে কুয়াশার আস্তরে। আবহাওয়াটা একদমই অনুকূল নয়। তবে সদ্য যৌবনে পা রাখা এক ঝাঁক তরুণ তরুণীর নিকট এর চেয়ে থ্রিলিং আর অ্যাডভেঞ্চার বোধহয় আর কিছু নেই। ওদের শরীরে জাগ্রত হরমোন আর উত্তপ্ত টগবগে রক্ত যেন একটাই কথাই বলে বারংবার, জীবন তো একটাই, বাঁচতে হলে প্রাণ খুলে বাঁচো। যেইভাবে বাঁচলে এক জীবনে আর কোনো আফসোস থাকবে না। এরকম ঝিরঝির বৃষ্টি আর প্রকৃতিকুল
প্রতিকূল আবহাওয়ার মাঝেই ঈশানীরা রিসোর্টে এসে উঠেছে। যেহেতু ওরা সকলে এক রাত অতিবাহিত করবে এখানে, তাই সবার জন্য আলাদা আলাদা রুম বুক করা হয়েছে। সকাল সকাল খাগড়াছড়ি পৌঁছে সবাই মিলে এখানকার স্থানীয় স্বাদের খাবার দিয়ে নাস্তা সেরে নিয়েছে। গিটারের টুংটাং আওয়াজ তুলে গান ধরেছে একই সুরে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণেই ঝরায়। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। ঈশানীর ভালো লাগছিল না ওদের এসব হইচই, তাই ও একটু নিরিবিলি সময় পার করার উদ্দেশ্যে নিজের আর মৃণার জন্য বরাদ্দকৃত হোটেল রুমের বারান্দায় এসে দাঁড়ালো। রুমের টানা বারান্দাগুলো সব পাশাপাশি, একটা থেকে আরেকটা দূরত্ব কয়েক সেন্টিমিটার মাত্র। তার ওপর ছাদ খোলা, কোনোরূপ প্রাইভেসি নেই বললেই চলে। কর্তৃপক্ষের এ কেমন সিদ্ধান্ত বুঝে উঠতে পারল না ঈশানী। অগত্যা ঠোঁট উল্টে এদিক ওদিক চোখ ঘোরালো শুধু। ঠিক এমন সময় ওর পাশে টানা বারান্দায় এসে হাজির হলো জিসান। ঈশানী তখন আলগোছে হাত বাড়িয়ে রেখেছিল ঝিরঝির বৃষ্টিতে। জিসান ওকে দেখতে পেয়ে একটু গলা খাকারি দিয়ে বলে উঠল, কি মিস সাহসী, রেডি তো? সবার খাওয়া শেষ হলেই হাইকিং এ বের হব আমরা। জিসানের কথায় প্রত্যুত্তর করলো না ঈশানী, কারণ তখন বাসে মৃণার মুখ থেকে নিজের আর জিসানের ভুল সম্পর্কের সমীকরণ শোনার পর থেকেই জিসানের ওপর মেজাজটা চড়াও হয়ে আছে ওর। ঈশানী চুপচাপ নির্লিপ্ত মুখে সামনের দিকে তাকিয়ে আছে দেখে জিসান পুনরায় বলে ওঠে, ভয় পাচ্ছিস কেন? আরে আমি তো আছি তোকে প্রোটেক্ট করার জন্য। এবার আর চুপ থাকতে পারলো না ঈশানী। এতক্ষণ ধরে ভেতরে পুষিয়ে রাখা রাগটা হুট করে উগরে বেরিয়ে এলো মুখ থেকে। তৎক্ষণাৎ জিসানের দিকে ঝাঁঝালো দৃষ্টির নিক্ষেপ করে ঈশানী বলে উঠল, কতবার বলেছি তোকে জিসান, নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি, আর না তো আমি একটা ছোট বাচ্চা। আমাকে বোকা আর সরল ভাবাটা এবার বন্ধ কর। আজকে ট্রিপে তুই যদি এবার সবার সামনে আমাকে এক্সট্রা কেয়ার দেখানোর ট্রাই করিস কিংবা আমার আশেপাশেও আসিস, তাহলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই খতম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গটগটিয়ে বারান্দা ছেড়ে রুমের ভেতরে চলে গেল ঈশানী। ওইদিকে ঈশানী চলে যেতেই জিসান একা একাই বিড়বিড় করে উঠল, যা বাহ, যা বাবা, কি করলাম আমি? আমার সাথে একটু বেশি রাগ দেখাস তুই ঈশা, ইটস নট ফেয়ার। অবশেষে সকলের মতামতের উপর ভিত্তি করে লোকালয় থেকে অনেকটা দূরে যেখানে গিয়ে মেঘ আর পর্বতমালা একত্রে যেখান থেকে প্রকৃতির নিয়মে মেঘের কোল ঘেঁষে তুফানের গতিতে ঝরঝরিয়ে রিছাং ঝর্ণা নেমে আসে। ঠিক তার উল্টো দিকে একটা নাম না জানা নির্জন পাহাড়ে হাইকিং করার সিদ্ধান্ত নিল ওরা। প্রথম দিকে মেয়েরা একটু দোনমনো করছিল, কারণ একে তো কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তার ওপর এই জায়গাতে সারা বছরে দু একবার মানুষ পা পড়ে কিনা সন্দেহ। কিন্তু সঙ্গে আসা বেশিরভাগ জনই গো ধরে বসেছে তারা এই ভয়ানক রকম উঁচু আর পিচ্ছিল পাহাড়ে উঠবে। তাতে যত বেলা আর যত পেরেশানি হোক, অগত্যা যাদের দল ভারী তারাই বিজয়ী হলো। লোকচক্ষুর একদম আড়ালে শুনশান জঙ্গলে ঘেরা একটা পাহাড়, ফকফকে দিনের আলোতে কেমন চারিদিকে ঘুটঘুটে আঁধারে ছেয়ে আছে, অথচ সবাই কিনা হই হই করে তল্পিতল্পা গুছিয়ে প্রয়োজন মতো জিনিস আর লাঠি নিয়ে সেই জঙ্গলে ঘেরা অজানা পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় পাহাড়িরা দেখতে পেলে হয়তো ওদের যাত্রাপথে কড়া করে নিষেধাজ্ঞা আরোপ করে সেখানেই থামিয়ে দিত, কিন্তু ভাগ্য ভালো তেমন কিছুই হয়নি। বরং ধাপে ধাপে সারাদিন একটু একটু করে বেয়ে উঠতে উঠতে শেষমেশ গোধূলি বেলায় গিয়ে ওরা পৌঁছালো নাম না জানা এই জংলি পাহাড়ের এক্কেবারে চূড়ায়। আবহাওয়া তখন ভীষণ খারাপ, সারাদিন পাহাড় বেয়ে ক্লান্ত সকলে, শরীরে একরত্তি শক্তি অবশিষ্ট নেই কারোরই। অথচ এখন আবার রাত নেমে আসার আগেই এই পাহাড় থেকে বেয়ে নামতে হবে। এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ওদের সবার জন্য, কারণ এই মুহূর্তে সবাই ভীষণ ক্ষুধার্ত। পাহাড়ের চূড়ায় উঠে যে যার মতো কাদামাটির ওপর শরীর ছেড়ে দিয়ে বসে বসে হাঁপাচ্ছে। সবার সাথে সাথে ঈশানীও বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এখানে আসার আগে ঈশানীর দেওয়া কড়া হুমকি জিসান ওর ধারের কাছে আসার সাহস পায়নি আর এখনো আসছে না, যার ফলে ঈশানের মাঝে অস্বস্তিটাও কম লাগছে। সারাদিন এত পরিশ্রম করে শরীরে রন্ধ্রে রন্ধ্রে তীব্র ব্যথা
ছড়িয়ে পড়েছে ওর। হুট করে এত উঁচুতে ওঠায় বমিও পাচ্ছে খুব। তবুও মনটা ভীষণ ফুরফুরে হয়ে আছে, যার দরুন একা একাই বসে আছে। নিজের হাত পায়ের কাটা ছেঁড়া গুলো খুঁটিয়ে দেখছে ঈশানী। পাহাড়ের ধারালো পিচ্ছিল পাথরের আঘাতে শরীরের অনেক জায়গা কেটে গিয়েছে ওর। সেগুলো থেকে হালকা রক্তও বেরিয়ে আসছে, কিন্তু সেই রক্ত চোখে পড়ার আগেই ঝুম বৃষ্টি পানিতে ধুয়ে মুছে আড়াল হয়ে যাচ্ছে মুহূর্তেই। ওদিকে দুহাতের ওপর ভর করে বসে শরীরটা পেছনের দিকে এলিয়ে দিয়ে ওদের টিম লিডারের উদ্দেশ্যে জেসান বলে ওঠে, ভাই সামনের পাহাড়টা দেখছেন? ইটস হিউজ। ওটা ক্লাইম্ব করলে কেমন হয়? টিম লিডার তাসকিন ভাই জিসানের দৃষ্টি অনুসরণ করলো এবং তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল, অসম্ভব, ওইদিকে যাওয়ার অনুমতি নেই। সরকারের কড়া নিষেধাজ্ঞা রয়েছে, এমনকি ওই জঙ্গলের সামনের রাস্তা দিয়ে অবধি কোনো ধরনের গাড়ি ঘোড়া চলাচল সম্পূর্ণ নিষেধ। সবসময় সেনাবাহিনীর কড়া পাহারায় থাকে ওই রাস্তা। আই থিঙ্ক এই পাহাড়টা ক্লাইম্ব করাও আমাদের একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতে নিচে নামতে হবে। স্থানীয় কিংবা মিলিটারি দেখলে সমস্যা হতে পারে। তাছাড়া আকাশের অবস্থাও ভালো নয়, যখন তখন ঝড় উঠবে। আমাদের আর বিশ্রাম না নিয়ে শীঘ্রই নিচে নামার রাস্তা খোঁজা উচিত। তাসকিন ভাইয়ের গলায় আওয়াজ ক্ষীণ, কথার পারদের শঙ্কা তা উপলব্ধি করতে পেরে মৃণার বয়ফ্রেন্ড ছেলেটা বলে ওঠে, ট্যুরিস্ট এরিয়া, অথচ সরকার এভাবে যেখানে সেখানে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আশ্চর্য। সামনে যে বিশাল জঙ্গলটা দেখছো, আই থিঙ্ক এটা ট্যুরিস্ট এরিয়া নয় তাহলে? তাসকিন ভাইয়ের রহস্যজনক কথায় একযোগে প্রশ্ন ছুড়ল সকলে। সবার প্রশ্নের তোপে পড়ে তিনি গভীর ভাবনায় পড়ে গেলেন। অতঃপর কিছুক্ষণ চিন্তা করে বলে উঠলেন, ওই জঙ্গলে কি আছে সেটা আমিও জানি না, তবে ভয়ঙ্কর কিছু আছে তা নিশ্চিত, কারণ স্থানীয়রা কেউ ওই জঙ্গলের ভুলেও পা রাখে না। এর আগে ওই জঙ্গলে কোনো সাধারণ মানুষ গিয়ে আর ফিরে আসার রেকর্ড পাওয়া যায়নি। মেয়েদের ক্ষেত্রে যদিও বা ফিরে এসেছে কখনো কখনো, তবে তার সর্বস্ব হারানোর পরে। গাইস ডু ইউ গাইস আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? আপনি বলতে চাইছেন ভূত প্রেত কিংবা ভ্যাম্পায়ার টাইপ কিছু? এগুলো কি আদৌ এক্সিস্ট করে? বৃষ্টির মাঝে হুট করে পেছন থেকে ভেসে থাকা এক রিনরিনিয়ে নারীর কণ্ঠ শুনতে পেয়ে পেছনে তাকালে চাইলেন তাসকিন। তাসকিন ভাই দেখলেন গ্রুপের সবচেয়ে চুপচাপ নীল চোখের মেয়েটা তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। তাসকিন ভাই কিছুক্ষণ অবাক নজরে মেয়েটাকে পরখ করে কিঞ্চিত হাসি উপহার দিয়ে জানালেন, আই ডোন্ট নো। যেহেতু তাসকিন ভাইয়ের কথায় সবাই মোটামুটি স্তব্ধ, তাই এই পর্যায়ে দিসান তাড়াহুড়ো করে উঠে যেতে যেতে বলল, তাড়াতাড়ি করো গাইস, আকাশ কালো কালো করেছে, ঝড় আসতে চলেছে, আমাদের যত দ্রুত সম্ভব নিচে পৌঁছাতে হবে। জিসানের কথায় পাছে মৃণা অসহায় স্বরে বলল, সে যতই তাড়াহুড়ো করো না কেন, এই পিচ্ছিল পাহাড় বেয়ে নামতে নামতে মিনিমাম 2-3 ঘন্টা তো লাগবেই। তার মানে আমরা ঝড়ের কবলে পড়বো নিশ্চিত। ওদের কথার মাঝে তাসকিন ভাইও এবার শরীরের ক্লান্তি ঝাড়িয়ে উঠে দাঁড়ালেন। অতঃপর তাড়াহুড়ো করে ক্লাইম্বিং এর সরঞ্জামগুলো হাতে তুলে নিয়ে বললেন, লেটস গো গাইস, এখানে আর অপেক্ষা করাটা ঠিক হবে না। সবাই যখন একে একে সাবধানে সরু পথের স্তরগুলো বেয়ে নিচে নেমে যাচ্ছিল, ঈশানী তখনও সবার পেছনে। তাই জিসান নামতে নামতে ঈশানীকে উদ্দেশ্য করে বলে উঠল, হাত ধরবো? এতক্ষণে প্রকাণ্ড ঝড় শুরু হয়ে গিয়েছে, যে যার সুবিধা মতো নেমে যাচ্ছে। ঈশানী সবার পেছনে। ওঠার সময় যতটা না সহজ মনে হয়েছে, নামার সময়ে তার চেয়ে দ্বিগুণ ভয় করছে ওর। ভুলবশত নিচের দিকে তাকালেই কেমন কলিজা শুকিয়ে আসছে। এমতাবস্থা জিসানের আচানক প্রশ্নে ঈশানী চোখ দিয়ে কিছু একটা ইশারা করে জবাব দিল, তোর পায়ের নিচে পাথরটা কাঁপছে, চেয়ে দেখ। ঈশানের কথা মতো জিসান চেয়ে দেখলো সত্যিই তো পাথরটা ভীষণ কাঁপছে, এখনই গড়িয়ে পড়লো বলে। তাই এবার আর কোনো দিকে খেয়াল দিল না জিসান, বরং তাড়াহুড়ো করে সুবিধা মতো নিচে নেমে যেতে লাগলো আপন গতিতে। কিন্তু জিসানকে সাবধানে করতে গিয়ে এই ঝড় তুফানের মাঝে কখন যে ঈশানী নিজেই ভুল পাথরে পা দিয়ে পিচ্ছিল খেয়ে সোজা পাহাড়ে উল্টো দিকে গড়িয়ে পড়েছে সেই হদিস আর কেউ রাখেনি।
পড়ে যাওয়ার সময় শরীরে সর্বশক্তি প্রয়োগ করে চিৎকার দিয়ে উঠেছিল ঈশানী, কিন্তু প্রচণ্ড জোরে বাজ পড়ার আওয়াজে সেই চিৎকার কারোরই কর্ণকুহর অবধি পৌঁছায়নি তখন। আর না তো কেউ খেয়াল করেছে ওদের মাঝে একজন সদস্য উধাও। খেয়াল করবেই বা কি করে? একে তো পাহাড়ি এলাকা, সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসছে, তার ওপর তুমুল বর্ষণ। সবাই তাড়াহুড়ো করে নিচে নামার ব্যস্ত। অগত্যা যে যার প্রাণ হাতে নিয়ে ঈশানীকে ছাড়াই পর্বতের চূড়া থেকে ধীরে ধীরে সমতলের দিকে নেমে গেল সবাই। আর সেই ভীত হরিণী স্বল্পভাষী নীল চোখের মেয়েটা গড়িয়ে পড়ে গেল একেবারে পাহাড়ের খাদে, খাগড়াছড়ির সেই নিষিদ্ধ জঙ্গলের দোরগড়ায়। গোধূলিবেলা পেরিয়ে সন্ধ্যা রাতে পর্দা টেনে দিয়েছে। দিবালোক ধূসর মেঘ ছেয়ে আছে বিস্তৃত আকাশ, যেন এক ঝাঁক বুনো মহিষের পাল। ঝড় থেমেছে বহুক্ষণ, তাও ঈশান কোণে মেঘ গুড়গুড় করছে। আষাঢ়িয়া মৌসুম তার বর্ষণের তাণ্ডবে এখনো হাত টানেনি। বেশ ভালো মতোই ঠাওর করা যাচ্ছে। স্যাঁতসেঁতে নির্জন গহীন বনে পাখিদের ঘরে ফেরার ঢল। আশেপাশের কোনো এক নর্দমা থেকে ভেসে আসছে কোলা ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং আওয়াজ। ওইদিকে পাখিদের কিচিরমিচির আওয়াজ, কানের পর্দার তালা লেগে যাওয়ার উপক্রম। এমতাবস্থায় অদূরে একটা বিকট আওয়াজের মুহূর্তের মধ্যেই সবকিছু কেমন থমকে গেল। নিরে ফেরার আনন্দে বিমোহিত বন্য পাখিরা আওয়াজ বন্ধ করে ডানা ঝাপটে যতদূর সম্ভব ঝাঁকে ঝাঁকে উড়ে পালিয়ে গেল। শব্দটা এতই বিকট ছিল যে পাহাড়ের এক কোণে অবচেতন হয়ে পড়ে থাকা ঈশানীয় আচমকা উত্তেজনায় চোখ খুলে ফেলল ঠাস করে। তবে চোখ খুলে সামনের দিকে আর দৃষ্টিপাত করতে পারল না মেয়েটা, কারণ ইতোমধ্যে ওর দৃষ্টি বরাবর টর্চের তীক্ষ্ণ আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে লম্বা মতো কেউ। নিদারুণ ব্যথায় জর্জরিত ঈশানীর তীক্ষ্ণ আলোক রশ্মি থেকে চোখ দুটোকে আড়াল করার প্রয়াসে দ্রুত হাত তুলে ছায়া টানলো চোখের ওপর। অতঃপর ভাবতে শুরু করলো ও আসলে কোথায়, আর সামনে ফ্ল্যাশ হাতে দাঁড়িয়ে থাকা ওই দীর্ঘদেহী মানবটাই বা কে? লোকটা এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। ঈশানী নিজের কর্দমাক্ত শরীরটাকে টেনে তুলতে তুলতে সামনের দিকে খেয়াল করতে দেখতে পেল সেদিনের সেই মাস্ক পরিহিত লোকটাকে। এভাবে জঙ্গলের মধ্যে হুট করে কাউকে দেখে চেনা সম্ভব নয়, কিন্তু ওই আকর্ষণীয় পিয়াসিং করানো ভ্রু আর ভ্রু আর ধূসর বাদামি চোখ দুটো একদম তীরের ফলার মতোই গেঁথে আছে ঈশানের মানসপটে, যার দরুন চিনতেই এইটুকু অসুবিধা হয়নি ওর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটা এখানে মাস্ক আর কালো হুডি পরে আছে কেন? এই গহীন অভয়ারণ্য ঈশানী যখন অপরিচিত অথচ চেনা চোখ দুটো দেখতে পেল, তখন মনে মনে কিছুটা আশ্বস্ত হলেও আতঙ্কমুক্ত হতে পারল না, কারণ ইতিমধ্যে লোকটা ওর মুখোমুখি হয়ে বসেছে। লোকটা হুট করে এভাবে কাছাকাছি আসাতে অজানা ভয়ে মুখ থেকে রক্ত সরে গেল ঈশানীর। ওর মনে আছে বিকেলে তাসকিন ভাই বলেছিল জঙ্গলটা বেশি ভালো নয়, এখানে মেয়েরা একবার পা রাখলে তাদের সর্বস্ব খুইয়ে তবেই ফিরে যেতে হয়। কেউ কেউ আর ফেরেই না। আর এখন এই মুহূর্তে তেমন কিছুই হবে না তো? অবশেষে ঘুরতে এসে নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেললো না তো? সেই ভয়ে আত্মার পানি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ঈশানের। এত উঁচু থেকে গড়িয়ে পড়ার পরেও শরীরের তীব্র যন্ত্রণা ভুলে নিজের সতীত্ব হারানোর ভয়ে থরথর করে কাঁপছে মেয়েটা। নিজের দুহাত বুকের ওপর আর আড়াআড়িভাবে রেখে শুষ্ক একটা ঢোক গিলে লোকটার উদ্দেশ্যে কাঁপা কাঁপা গলায় ঈশানী বলে ওঠে, আমার এত বড় ক্ষতি করবেন না, আপনার পায়ে পড়ি। এরকম কিছু হয়ে গেলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ থাকবে না, প্লিজ ছেড়ে দিন, আমাকে সাহায্য করুন। ঈশানীর করুণ কণ্ঠে জানানো আকুতি মিনতি কানে নিল না লোকটা। উল্টো নিজের পুরুষালী খড়খড়ে হাতটা ঈশানীর পিঠের দিকে নিয়ে আচমকা ঢুকিয়ে দিল ওর জামার মধ্যে। তৎক্ষণাৎ গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল ঈশানী। বিধিবাম এই চিৎকার শোনার মতো মানুষ তো দূরে থাক, একটা জন্তু জানোয়ারও নেই আশেপাশে, ছেড়ে দিন দয়া করে, এটা করবেন না। লোকটা কয়েক সেকেন্ডের মাথায় নিজের হাতটা আবারও ঈশানীর শরীর থেকে বের করে এনে ওর চোখের সামনে ধরলো। নিজ শরীর থেকে লোকটার হাতের স্পর্শ সরে যেতেই পিট পিট করে চোখ খুলল ঈশানী। চোখ খোলার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইটের ধবধবে আলোয় দেখতে পেল
তার হাতের তালুতে একটা তেলে জীবন্ত চোখ, যা দেখে গা গুলিয়ে উঠল ঈশানীর। ও তড়িৎ গতিতে অন্যদিকে তাকিয়ে চোখ মুখ খিচে বলে উঠল, ওটাকে সরান প্লিজ, আমার বমি পাচ্ছে। লোকটা তাই করলো। অতঃপর টিস্যু দিয়ে তার হাত মুছতে মুছতে গম্ভীর গলায় আওয়াজ করলো, এখানে কি করছো? লোকটার রাশভারী আওয়াজে যেন হৃদয় কেঁপে উঠল ঈশানীর। একে তো গম্ভীর হাস্কি স্বর, তার ওপর প্রথমবারের কেউ কাউকে তুমি করে ডাকতে পারে। কথার ধরন শুনে মনে হচ্ছে যেন পুরো দুনিয়ার অবাধ কর্তৃত্ব রয়েছে তার। হি ইজ দ্য অনলি ওয়ান। ঈশানী চুপ করে ভ্রু কুঁচকে একধানে তাকিয়ে আছে দেখে লোকটা এবার আস্তে করে উঠে চলে যায়। লোকটা ওকে রেখে চলে যাচ্ছে ব্যাপারটা বোধগম্য হতে ঈশানী দ্রুত উঠে পড়ে। খুঁড়িয়ে খুঁড়িয়ে লোকটার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলে, পাহাড়ে এসেছিলাম বন্ধুদের সাথে হাইকিং এ, কেমন বন্ধু তোমার এভাবে ফেলে চলে গেল? লোকটার কথায় ভীষণ তিক্ততা, যেন ভালো করে কথা বলা তার ডিকশনারিতে নেই। তবু আপাতত এই তিক্তভাষী লোকটাই লোকালয়ে ফেরার একমাত্র ভরসা। তাই বাধ্য মেয়ের মতোই নিচু গলায় জবাব দিল ঈশানী, আসলে ওদের কোনো দোষ নেই, আমি ক্লাইম্ব করতে গিয়ে খাদে পড়ে গিয়েছি। লোকটা সামনে এগিয়ে যেতে যেতে বলল, সরকারের নিষেধাজ্ঞা আছে তা জানা সত্ত্বেও তোমাদের এদিকটায় আসা একদম উচিত হয়নি। তা ঠিক। কথা বলার এক পর্যায়ে ওরা এসে থামলো একটা কালো জিপের সামনে। এই গহীন জঙ্গলে জিপ, তার ওপর জঙ্গলের মধ্যে সরু রাস্তা, যা দেখে এই মুহূর্তে ঈশানীর চোখ কপালে। ফলস্বরূপ নিজের কথার খেইর খেইর হারিয়ে অস্ফুটে ঈশানী বলে ওঠে, এটা কি করে সম্ভব? এই পরিত্যক্ত জঙ্গলে এমন রাস্তা কে বানালো? অবিশ্বাস্য। লোকটা জবাব দিল না, বরং এগিয়ে গিয়ে উঠে বসলো জিপে। ঈশানী তখনও সেখানে ঠায় দাঁড়িয়ে, সংকোচ আর দ্বিধায় জর্জরিত সে। লোকটা জিপ স্টার্ট দিতে দিতে নিজের পিয়াসিং করা ভ্রুটা তীরের ছিলার মতো উঁচিয়ে বলে উঠল, তোমাকে কি ইনভাইট করে এনে তারপর বসাতে হবে? লোকটার অকস্মাৎ তিরস্কারে দ্রুত এগিয়ে এসে জিপে চেপে বসলো ঈশানী। অতঃপর সিট বেল্টটা লাগাতে লাগাতে শুধালো, আমি তো আমার ঠিকানা বলিনি, তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায়? আবার সেই অনুভূতিহীন তীক্ষ্ণ চাহনি, ধূসর চোখজোড়া মাদকাবিষ্ট, যেন এই চোখে তাকালে এখনই ঝড় উঠবে বক্ষপিঞ্জরে, শুরু হয়ে যাবে হৃদয়ের সেই নীল ব্যথা। এভাবে হুটহাট প্রশ্ন করার দায়ে লোকটা তার চোখ দিয়েই যেন হুকুমের স্বরে গর্জে উঠল মাত্র। কেমন বরফের মতো নির্জীব আর শূন্য সেই দৃষ্টি। জিপের ফ্ল্যাশের স্পষ্ট আলোয় সেই শূন্য চোখের তাকিয়ে থাকা বড়ই মুশকিল আর বেদনাদায়ক। অগত্যাই চোখ নামিয়ে শুষ্ক একটা ঢোক গিলল ঈশানী চোখ নামিয়ে নিল লোকটার। জঙ্গলের আঁকাবাঁকা রাস্তার গাড়ির টান ঘোরাতে ঘোরাতেই বলল, এই রাতের বেলা জঙ্গল ছাপিয়ে লোকালয়ে পৌঁছানো সম্ভব নয়, রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে আছে, তাই আপাতত আমার বাড়িতেই যাচ্ছ তুমি। ঈশানী আর আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো না। আসলে ও জিজ্ঞেস করার অবস্থাতে নেই। সমস্ত শরীর কাদা পানিতে প্যাচ প্যাচ করছে ওর। পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে বন বিছুটেতে লেগে শরীরের ভেতরের কাটা ছেঁড়া জায়গাগুলোতে নোংরা পানি লেগে বারুদের মতো জ্বলে উঠছে ক্ষণে ক্ষণে। এরকম নোংরা ভেজা জামা কাপড় পরে থাকলে নির্ঘাত আজ রাতেই নিউমোনিয়া, ডায়রিয়া সব একসাথে শুরু হবে। ঈশানী সেই তখন থেকে মুচড়ামুচড়ি করে যাচ্ছে, তা দেখে মাস্ক পরিহিত লোকটা হুট করেই হার্ট ব্রেক কষালো জিপে। অকস্মাৎ গাড়ি থেমে যাওয়ায় ঈশানী এবার প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করল লোকটার পানে। তবে সে চাইল না ঈশানীর সেই প্রশ্নসূচক দৃষ্টির পানে, বরং একটানে নিজের পরিহিত কালো হুডির চেইনটা খুলে সেটাকে ঈশানীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, চেঞ্জ করে নাও, আই থিঙ্ক এটা তোমাকে খুব ভালোভাবে কাভার করে ফেলবে। এই মুহূর্তে লোকটা ঈশানীকে ওর সব থেকে প্রয়োজনীয় জিনিসটা অফার করলেও তাতে কোনোরূপ ধ্যান নেই ঈশানীর। ও তো স্রেফ তাকিয়ে আছে ওই ব্ল্যাক কার্গো প্যান্ট আর ব্ল্যাক স্কিনি স্যান্ডো গেঞ্জির পরিহিত সুঠামদেহী অচেনা লোকটার দিকে। লোকটার চওড়া দেহ, ঢেউ খেলানো বক্ষস্থল, এই তো 8 প্যাক এইপস, সবকিছু জিপের সফেদ আলোতেই স্পষ্ট দৃশ্যমান। এভাবে একটা পুরুষের এতটা খুঁটিয়ে খুঁটিয়ে বোধ হয় এই প্রথম পর্যবেক্ষণ করলো ঈশানী।
লোকটার শারীরিক গঠন গঠন এতটা নজর কাড়া যে হুট করে ঈশানী অযাচিত মন বলছে, আচ্ছা ওনার চেহারাটা কেমন, দেখতে কেমন, নিশ্চয়ই খুব সুদর্শন। আচ্ছা উনি কি সত্যি কোনো সুপারস্টার নাকি আলফা ম্যান? এক্সকিউজ মি। লোকটার রাশভারী আওয়াজে ধ্যানভঙ্গ হয়ে হয় ঈশানীর ভ্রম কেটে যেতেই মুহূর্তের মধ্যে নিজের কর্মকাণ্ডে লজ্জিত হয়ে ঈশানী মনে মনে কয়েক ঘা চোপে চপেটাঘাত লাগিয়ে দিল নিজের গালে। কি নির্লজ্জের মতো তাকিয়েছিল ও এতক্ষণ! মনে হয় জীবনে সুদর্শন পুরুষ দেখেনি, আর ও যে এতক্ষণ লোকটাকে একধানে পর্যবেক্ষণ করছিল। ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য দ্রুত হস্তে হুডিটা গ্রহণ করলো ঈশানী। অতঃপর মিনমিনিয়ে শুধালো, এখানেই? লোকটা জিপ থেকে নেমে পেছনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ এখানেই। চেনা নেই জানা নেই হুট করে একটা লোকের পরিহিত জামা গায়ে জড়ানো, ব্যাপারটাতে অস্বস্তি হওয়ার কথা ঈশানীর, কিন্তু তেমন কিছুই দেখা গেল না ওর মাঝে। উল্টো পেছনের দিকে একটু উকি দিয়ে দেখতে পেল লোকটা সত্যি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। যা দেখে বড়সড় একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দ্রুত চেঞ্জ করে নিল ঈশানী। হুডিটা গায়ে চড়ানোর সঙ্গে সঙ্গে একটা পুরুষালী কোলনের মাদকীয় সুবাস একেবারে নাক ঝাঁপিয়ে হৃদয়ে গিয়ে ধাক্কা খেল ওর। নামি দামি বিদেশি ব্র্যান্ডের ডার্ক স্মেল যুক্ত কোনো পারফিউম, তার সাথে মিলিত হয়েছে পুরুষালী শরীরের একটা ওয়াইল্ড মাদকীয় সুঘ্রাণ। দুটো মিলেমিশে একাকার হয়ে নাকে লাগতেই কেমন একটা ব্যাড বয় ভাইব দিচ্ছে। এমন ঘোর লাগা কৃত্রিম পুরুষালী কোলনের সঙ্গে পরিচিত নয় ঈশানী, যার ফলে কলারের কাছটা টেনে মুখের কাছে এনে আরো একবার নাক টেনে ঘ্রাণ নিল ও সঙ্গে সঙ্গে আবার নেশাগ্রস্তদের মতোই ঘোর লেগে এলো দু চোখে। এটা আদতে কি পারফিউম জানা নেই ঈশানীর, তবে এই পুরুষালী সুঘ্রাণটা মাদকের মতোই হুডিটার দিকে খুব কাছে টানছে ওকে। ব্যাপারটা ভীষণ অস্বস্তিকর। কেন হুট করেই এই লোকটা সবকিছু এত আকর্ষণীয় লাগছে দু চোখে জানা নেই ঈশানীর, তবে এই অযাচিত প্রশ্নের উত্তর খোঁজার উপযুক্ত সময় এটা নয়। সেই ভেবে হাঁটু সমান হুডিটা আর একটু টেনে টুনে বড় করে গার্ডারটা একটানে খুলে ভেজা চুলগুলো উন্মুক্ত করে দিয়ে পেছনে তাকিয়ে ডেকে উঠল, ঈশানী হয়ে গিয়েছে। ঈশানীর ডেকে ডেকে ওঠার সঙ্গে সঙ্গে ফিরে এসে পুনরায় জিপ স্টার্ট করলো লোকটা। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই লোকটার নাক টেনে অস্ফুট অস্ফুটে বলল, ভ্যানিলা। কিছু বললেন? নাথিং। সামনে খুটখুটে অন্ধকার, দুই পাশে দানবের মতো শটান দাঁড়িয়ে আছে পাহাড়ি গাছগাছালি। তার মাঝখান দিয়ে একেবারেই চলে গিয়েছে একটা কাদামাটির সরু রাস্তা। ব্যাপারটা ভীষণ অদ্ভুত। গহীন জঙ্গলে কে এত কসরত করে বানালো এই রাস্তা? তাছাড়া ঈশানী না হয় হাইকিং এ এসে বিপদে পড়েছে, কিন্তু উনি এখানে এই রাতের বেলা জিপ নিয়ে কি করছেন? কলিজাতে ভয় ডর নেই নাকি? অসংখ্য দানা বাঁধা কৌতূহলে কিলবিল করছে ঈশানীর মাথাটা। এক পর্যায়ে কৌতূহল দমাতে না পেরে সাহস করে কঠিন রাশভারী লোকটাকে একটা প্রশ্ন করেই ফেললো ঈশানী। আস্তে করে ঘাড় ঘুরিয়ে তার কালো মাস্ক আবৃত মুখের দিকে চেয়ে শুধালো, বলছি যে আপনি এখানে কেন এসেছিলেন? না মানে এই রাত্রিবেলা গহীন জঙ্গলে একা একা ভয় করেনি? ঈশানী প্রশ্ন করার প্রায় কয়েক মিনিটের মাথায় লোকটা গম্ভীর গলায় বলে ওঠে, বিপদে পড়েছ তাই সাহায্য করেছি, এর বেশি আর কিছু জানতে চাইবে না, আমি উত্তর দেব না। মুখের ওপর একেবারে চপেটাঘাত ছুঁড়ে মারার মতোই শক্ত কণ্ঠে কথাটা ছুঁড়ে মারল লোকটা। তবু ঈশানী জিদি গলায় বলে উঠল, কিন্তু কেন? লোকটা এবার স্পিডোমিটারের গতিবেগ বাড়িয়ে অকস্মাৎ চোখে চোখ রাখলো ঈশানীর। অতঃপর অনুভূতিহীন ডমিনেটিং হাস্কি কণ্ঠে বলল, কারণ আমি কাউকে কৈফিয়ত দেই না, আর তোমাকেও দেব না। তাই অযথা প্রশ্ন না করে নিজের মুখটা এখনই বন্ধ করো। লোকটা ভীষণ কাঠখোট্টা, কথার পারদে পারদে অহংকার আর কর্তৃত্ব, আর আগাগোড়া দেখতে যতটা না সুদর্শন আর লম্বা, কথার টোন আর তার থেকেও বেশি ধারালো আর তিক্ত। এক কথায় নির্দয় লোক। অথচ সেই দেখা হয়েছে থেকে এই নির্দয় লোকটার প্রতি যে এক অযাচিত অনাকাঙ্ক্ষিত দুর্বলতা আর আকর্ষণ অনুভব করছে ঈশানী। কিছুতেই তাকে
ভালো লাগার কোঠা থেকে সরানো যাচ্ছে না। কি একটা অসহনীয় অনুভূতি বলে বোঝানো নয়। তবে তার মাত্র বলা কড়া কথাগুলো ভীষণ মানে লেগেছে ঈশানীর। তাই তো আর কোনরূপ প্রশ্ন না করার আগ্রহ না দেখিয়ে চুপচাপ চোখ নামিয়ে নিল ও। লোকটার পরনে ব্ল্যাক স্যান্ডো গেঞ্জি আর অসংখ্য পকেটওয়ালা কার্গো প্যান্ট, যার দরুন তার দুবাহু পুরোপুরি উন্মুক্ত। চোখ দুটো নিচে নামতে জ্বলন্ত জিপের আলোতে ঈশানী খেয়াল করলো লোকটা যে হাতে সৌন্দর্যবর্ধক মেলাটিক ব্রেসলেট পরেছে, ঠিক সেই হাতের বাহু থেকে কবজি পর্যন্ত আবৃত করে আছে কিছু হিজিবিজি অঙ্কিত কালচে ট্যাটু। ট্যাটুর একেবারে শেষ মাথায় সাপের মতো কিছু একটা আঁকা, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা পাইথন। পাইথন মানে তো ভয়ঙ্কর এক ধরনের মানুষ, খেকো সাপ। তাহলে উনি এটা হাতে কেন লিখেছেন? আশ্চর্য। ঈশানীর মনে প্রশ্ন মনেই ধামাচাপা পড়ে গেল, কারণ ততক্ষণে লোকটা গাছের মাথায় সুনিপুণভাবে তৈরি করা একটা টং ঘরের সামনে এসে জিপ থামিয়েছে। সেখান থেকে হারিকেনের টিমটিম রোশনাই ভেসে আসছে একেবারে জমিন পর্যন্ত। মাথার ওপরে এমন কাঠের তৈরি সুন্দর তকতকে ঘর দেখে কারো আরো এক দফা হতবাক হলো ঈশানী। গহীন জঙ্গলের মধ্যে রাস্তা, এখন আবার গাছের মাথায় টংঘর। সবকিছুই যেন অবিশ্বাস্য। ঈশানীও খানিকটা সময় লাগলো নিজেকে এটা বোঝাতে যে এইসব কিছুই স্বপ্ন নয়, সব সত্যি। গাড়ি থামিয়ে দোকানে এয়ারপড লাগিয়ে মইয়ের দিকে এগিয়ে যেতে যেতে লোকটা ডাকলো ঈশানীকে, চলে এসো। কোনো মতো হুডিটা টেনে টুনে এক হাত বা বলিয়ে গাড়ি থেকে নামলো ঈশানী, কিন্তু হাঁটতে আর পারলো না। সারাদিনের ক্ষুধার্ত শরীর, তার ওপর এত বড় একটা এক্সকিউডেন্ট অ্যাক্সিডেন্ট, যার দরুন গাড়ি থেকে নেমে দাঁড়াতেই পা দুটো প্রচন্ড ব্যথায় টনটন করে উঠল ওর। কিন্তু ঈশানী নিজের এই দুর্বলতার কথা কিছুতেই লোকটার সামনে স্বীকার করতে নারাজ। তাই গাড়িতে হেলান দিয়ে গাড়ি দাঁড়িয়ে অবিশ্বাসের সুরে ঈশানীকে বলে ওঠে, আচ্ছা, এত বড় টং ঘরটা কার? কেই বা বানিয়েছে? লোকটা ইতিমধ্যে কয়েক সিঁড়ি উঠে গিয়েছিল, কিন্তু ঈশানীকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে পুনরায় নিচে নেমে এসে বলল, আপাতত আমার ঘর, এখন ওপরে চলো। ঈশানী জবাব দেয় না, এক পা সামনেও বাড়ায় না, চুপচাপ শুধু অসহায় মুখে দাঁড়িয়ে থাকে। ঈশানী এখনো দাঁড়িয়ে আছে, তার কথা শুনছে না। ব্যাপারটা বোধগম্য হতে চোখের রং পাল্টে গেল লোকটার। অগত্যা পেছনে ঘুরে কঠিন গলায় এসে বলল, ওকে ফাইন, না গেলে দাঁড়িয়ে থাকো এখানে। এসব নাটক দেখার সময় নেই আমার, আমি গেলাম। আসলে আমি পায়ে খুব ব্যথা অনুভব করছি, হাঁটতে পারছি না। লোকটা এভাবে ফেলে চলে যাচ্ছে দেখে আত্মসম্মানের মাথা খেয়ে আগ বাড়িয়ে কথাটা বলে উঠল ঈশানী। এই গহীন জঙ্গলে একা একা রাত্রি যাপন করার চেয়ে পছন্দের এই অচেনা পুরুষের কাছে একটু ছোট হওয়ার ঢের ভালো। সেই ভেবেই কথাটা বলা। ওদিকে পেছন থেকে ভেসে আসা রিনরিনে অপারগ আওয়াজটা শুনতে পেয়ে আবারও ঘাড় ঘোরালো লোকটা। অতঃপর দু কদম পিছিয়ে এসে কোনো কিছু না বলে ঈশানীকে কিংকর্তব্য বিমূঢ় বানিয়ে দিয়ে অকস্মাৎ ঝড়ের গতিতে ওকে কাঁধে তুলে নিয়ে মই বেয়ে উপরে উঠতে শুরু করে সে। জীবনে এই প্রথম কোনো পুরুষ ঈশানীকে ছুঁয়েছে, তাও এতটা কাছ থেকে, এতটা শক্তভাবে। বিষয়টা ভাবলে ঈশানীর দম বন্ধ হয়ে আসছে। না চাইতেই তলপেটে কেমন গুড়গুড় করে উঠছে। এভাবে হুট করে কোমর চেপে ধরে কাঁধে তুলে নেওয়ার কি দরকার ছিল বুঝে আসলো না ঈশানীর। লোকটা একটু বেশিই ডমিনেটিং যেন। অনুরোধ, জিজ্ঞাসা, অনুমতি এসব তার ধাঁচে নেই একদমই। কেমন একটা লাগামহীন বেপরোয়া আচরণ। কিন্তু এখন তো তাকে নিয়ে এসব ভুলভাল ভাবনার সময় নয়। তাই সহসা কিছুটা সংকোচ নিয়েই লোকটা স্কিনি স্যান্ডো গেঞ্জিটা খামচে ধরে চোখ মুখটা খিচিয়ে বন্ধ করে তার কাঁধের ওপর পড়ে রইল ঈশানী। হয়তো মন গহীনে কোথাও একটা দৃঢ় বিশ্বাস জমেছে ওর, এই লোকটা ওকে পড়ে যেতে দেবে না, কিছুতেই না।